বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি প্রতিদিনের মতো আজকেও লাইভে চলে এসেছি আপনাদের সামনে। আজকের লাইভ ব্রেকিং নিউজগুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবো। তো আশা করি আমাকে দেখতে ও শুনতে পাচ্ছেন। তাহলে আমি আমার আজকের লাইভটা শুরু করে দেব। বার্নিং ইস্যুজ উইথ রবিন, এটা আমার ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলেও কিন্তু আমি আমার কাজগুলো করে থাকি। তো যা হোক, আপনারা যারা আমাকে দেখতে শুনতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে জয়েন করার জন্য। একটু কনফার্মেশন দিবেন যে আমার শব্দটা আপনারা পাচ্ছেন কিনা। তাহলে আমি গতকালকের আলোচনাটাও মোটামুটি চালিয়ে যাব। এর পাশাপাশি নতুন যে আলোচনা আছে আজকের, সেই আলোচনাও একটু করব আপনাদের সামনে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আমাকে একটু জানান যে আমাকে দেখতেও শুনতে পাচ্ছেন কিনা, তাহলে আমি আমার আলোচনায় চলে যাব। কালকে যে আলোচনাটা করেছিলাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা ছিল ইরানের প্রয়াত প্রেসিডেন্ট মরহুম ইব্রাহিম রাইসি এবং তার যে পররাষ্ট্রমন্ত্রী ছিল আবদুল্লাহিয়ান, তারা নিহত হয়েছে। এখানে তারা নিহত হয়েছে যে জায়গাটায়, সেটার নাম ছিল দক্ষিণ আজারবাইজান প্রভিন্স একটা। তো যা হোক, এই ইরানের যে প্রেসিডেন্ট আছে ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান, তারা গতকালকে নিহত হয়েছে বলে দেশের সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে। এবং এই সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই শুধু ইরান নয়, পুরা পৃথিবীতে একটা মানে শোকের ছায়া পড়ে এবং সারা পৃথিবীতে একটা শোকের আবহ তৈরি হয়ে যায় এবং সারা পৃথিবীতে এই নিয়ে শোক পালন করা হচ্ছে। আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন কোন দেশে শোক পালন করা হচ্ছে। যে সমস্ত দেশে শোক পালন করা হচ্ছে তার মধ্যে রয়েছে ইরান। প্রথমেই ইরানে 5 দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে এবং তার পাশাপাশি রয়েছে আপনার সিরিয়ায় 3 দিনের শোক পালন করা হচ্ছে। লেবাননেও 3 দিনের শোক পালন করা হচ্ছে। পাকিস্তানে 1 দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এছাড়াও ফিলিস্তিনের যে মুক্তিকামী সংগঠন আছে ওই যে মাস, তারাও রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে, অর্থাৎ তাদের সংগঠনের পক্ষ থেকে শোকের কথা ঘোষণা করেছে। যা হোক, তো এই যখন পরিস্থিতি, এখানে আমার কতগুলো পার্সোনাল বিশ্লেষণ এবং আন্তর্জাতিক সংবাদ যে কোনো মাধ্যমগুলো রয়েছে, সেগুলোর বিশ্লেষণ আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। প্রথমেই চলে যাব ভারত এবং পাকিস্তানের 2 জন সমর বিশ্লেষক বারবার একটি কথাই বলেছে। তাদের কথাগুলো আমি আলাদা করে না বলে একসঙ্গেই কম্বাইন্ডলি আলোচনা করছি, কারণ সময় আমার হাতে তেমন একটা নেই। তো এই যে ভারত ও পাকিস্তানের যে সমরবিদ, বিশেষ করে তারা এভিয়েশনের সঙ্গে জড়িত, অর্থাৎ বিমান চলাচল বা ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে জড়িত। তো যা হোক, এইখানে তিনি বলেছেন যে আমরা যে বিমানের ধ্বংসাবশেষ দেখতে পাচ্ছি এবং যে মরদেহগুলো আমরা বিভিন্নভাবে বিভিন্ন সোর্স থেকে পেয়েছি, সেগুলো দেখে মনে হয় না যে এটা বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা। এটা মনে হচ্ছে যে প্রথমে এটাকে বিমানের ভিতরে কোনো ব্লাস্ট করা হয় এবং যার ফলে দেহগুলো ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং পরবর্তীতে সেগুলো বিমানটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় বা এটাকে ধ্বংস করে ফেলার চেষ্টা করা হয়। এই অবস্থায় আপনাদেরকে জানিয়ে রাখি যে ইরানের প্রেসিডেন্ট 3টি হেলিকপ্টার বহর নিয়ে দক্ষিণ যে আজারবাইজান রয়েছে, সেই দক্ষিণ আজারবাইজানের একটি প্রভিন্সে 2টি ব্রিজ উদ্বোধন করতে গিয়েছিল এবং সেখানে ব্রিজ উদ্বোধনের পর ফিরে আসার সময় তাদের হেলিকপ্টারটি 2টি হেলিকপ্টার সুন্দরভাবে চলে যায়, কিন্তু প্রেসিডেন্টকে বহনকারী যে হেলিকপ্টারটি ছিল সেটি মাঝে অবস্থান করছিল, সেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে যায়। 2টি হেলিকপ্টার ঠিক মতো চলে গেল, কিন্তু সবচেয়ে হাই অফিসিয়ালসকে নিয়ে যেই হেলিকপ্টারটি যাচ্ছিল, সেই হেলিকপ্টারটি মাঝখান থেকে বিধ্বস্ত হয়ে গেল। আসলে খারাপ আবহাওয়ার যদি যারা যুক্তি দিয়ে থাকে, তাদেরকে আমরা বলবো যে খারাপ আবহাওয়ার কারণে যদি এই দুর্ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্যই কিন্তু 3টি হেলিকপ্টারই বিধ্বস্ত হতো বা 3টি হেলিকপ্টারের কোনো একটিতে, কোনো বা 2টিতে বিপদ হতো। কিন্তু মাঝখান থেকে শুধু প্রেসিডেন্টের হেলিকপ্টারই যে হামলাই আমি বলবো, কারণ তাছাড়া এভাবে এটা ধ্বংস হয়ে যাওয়ার কোনো কারণ আমি অন্তত খুঁজে পাই না। যা হোক, সময় বলে দেবে আসলে কি হয়। এছাড়া আপনাদের জানিয়ে রাখি যে
ইরানের প্রেসিডেন্টকে নিয়ে একটি হেলিকপ্টারটি ছিল আমেরিকার তৈরি এবং এটার বয়স ছিল প্রায় 50 বছরের উপরে। এই হেলিকপ্টারটির নাম হচ্ছে বেল 212 হেলিকপ্টার। এই হেলিকপ্টারে করেই রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি এবং তার পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান এবং নিরাপত্তা রক্ষী এবং দক্ষিণ আজারবাইজানের যে গভর্নর আছে তারা এই বিমানটিতে 9 জন এবং প্রতিরক্ষা কর্মকর্তা সহ 9 জন এই বিমানে করে যাত্রা করছিল এবং এরই এক পর্যায়ে বিমানটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা বলে এটা বিধ্বস্ত হয়েছে বলে জানানো হয়। তো আমার কথা হচ্ছে যে একটা প্রেসিডেন্ট যখন 50 বছরের পুরনো একটা বিমানে উঠবে, সে বিমানটিকে চেক না করে কিভাবে তাকে সেখানে তোলা হলো? একজন প্রেসিডেন্ট, সে তো সাধারণ কোনো রাষ্ট্রের কর্মচারী না, সে তো একটা প্রেসিডেন্টকে বলা হয় একটা রাষ্ট্র। তো একটা প্রেসিডেন্টকে কিভাবে সেই বিমানে হেলিকপ্টারে ওঠানো হলো? তারপরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা বলা হচ্ছে। তো দুর্যোগপূর্ণ আবহাওয়া যে সেখানে ছিল সেটা তো আবহাওয়া অধিদপ্তর বা বাহিনীর বিভিন্ন বাহিনীর লোকজনের কাছে তথ্য ছিল, কিন্তু তারপরেও কেন তাকে ওই বৈরী আবহাওয়ায় ওখানে যেতে দেওয়া হলো? এবং আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে, 3টি হেলিকপ্টার একসাথে উড্ডয়ন করলে মাঝের বিমানটি বিধ্বস্ত হয়ে যায়, দুই দিকের বিমান ঠিক থাকে, আসলে এইভাবে বিমান বিধ্বস্তের ঘটনা আগে কখনো ঘটেছে বা এটা স্বাভাবিক কিনা এ নিয়ে প্রশ্ন উঠছে। তবে আমার আরেকটি ফাইন্ডিংস আছে, যেটা হলো যে যদিও এটা নাশকতা হামলা হয় বা বিভিন্নভাবে বলা হচ্ছে ইসরায়েল আমেরিকার হাত থাকে, তথাপি কিন্তু ইরান এ নিয়ে কোনো বাড়াবাড়ি করবে না, কারণ এটা নিয়ে বাড়াবাড়ি করলে তাদেরই লস এবং তারা জানে যে এটার প্রতিক্রিয়া দেখাতে গেলে একটা যুদ্ধ শুরু হয়ে যাবে এবং সেই যুদ্ধে উভয় পক্ষেরই অনেক ক্ষয়ক্ষতি হবে। তো যা হোক, এই বিষয়গুলো এভাবেই দেখা হচ্ছে এবং মনে হচ্ছে যে এই বিষয়গুলো এত সহজেই সমাধান হবে বলে মনে হয় না। অনেক ঘটনাই কিন্তু আসলে বাইরে থেকে যায়, যে কারণে আমরা অনেক কিছুই জানতে পারি না। ঘটনাগুলো সত্যিকারে কি ঘটছে বা কিভাবে এগুলো হয়েছে এগুলো আমরা সেভাবে জানতে পারি না, এই কারণেই কিন্তু এই অনেক রহস্য থেকে যায়। তো যা হোক, আমি ইরান প্রসঙ্গে গতকালকেও কথা বলেছি, আজকেও বললাম, আমি আর এই ব্যাপারে বেশি কথা বলবো না। আমি একটু চলে যাচ্ছি আমাদের মধ্যপ্রাচ্যে, যেখানে একটি যুদ্ধ চলছে এবং দখলদাররা নির্বিচারে নিরীহ মানুষদেরকে হত্যা করছে। তো সেই যেখানে যুদ্ধটা হচ্ছে, সেই যুদ্ধে কিন্তু শুধুমাত্র নিরীহ মানুষরাই নিহত হচ্ছে। বলা হচ্ছে যে 34,000 মানুষ এ পর্যন্ত নিহত হয়েছে এবং সেই 34,000 মানুষের মধ্যে বলা হচ্ছে 75% মতো নারী ও শিশু রয়েছে। সাধারণ যোদ্ধাদেরকে তারা হত্যা করতে পারছে না। এদিকে আমরা জানি যে রজব তাইয়িপ এরদোগান সবসময়ই মুসলিম বিশ্বের যে কোনো বিপদে পাশে থাকে। এই ইরানের এই যে দুর্ঘটনা ঘটলো, এই ইরানের দুর্ঘটনার পরে ইরানের যে প্রতিরক্ষা দল বা প্রতিরক্ষা যে উদ্ধারকারী দল, তারা কিন্তু কোনো কিছুই করতে পারেনি। পক্ষান্তরে এই ঘটনা শোনার পর রজব তাইয়িপ এরদোগান তার বায়ারাক্তার BT-2 ড্রোন পাঠায় ওই যে অঞ্চলে ঘটনাটা ঘটে সেই অঞ্চলে, এবং বায়ারাক্তার BT-2 ড্রোনটি কিন্তু সেখানের যে তাপমাত্রার পরিবর্তন, এটা রেকর্ডের মাধ্যমে বুঝতে পারেছে বিমানটি কোথায় বিধ্বস্ত হয়েছে এবং সেই খবর ইরানকে জানায় এবং ইরান সাথে সাথে সেখানে রেস্কিউ টিম পাঠায়। এই প্রক্রিয়া চলার মধ্যে প্রায় 13 ঘন্টা চলে যায়। তো এই 13 ঘন্টা চলে যাওয়ার পরে কিন্তু বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন রাষ্ট্র এবং বিভিন্ন দেশ আওয়াজ তুলছে যে ইরান যে এত মহম্মিতাম্মি করে এবং বলে তারা মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার। তো একটা সুপার পাওয়ারের যদি এই অবস্থা হয় তাহলে আমরা অন্য দেশগুলোর ব্যাপারে কী বা বলবো। যা হোক, এই অবস্থার মধ্যে সমবেদনা জানিয়েছে চীন, রাশিয়া সমবেদনা জানিয়েছে, লেবানন সমবেদনা জানিয়েছে, তুরস্ক, ভারতও
সমবেদনা জানিয়েছে, কারণ আপনারা জানেন যে ভারতের সঙ্গে যে ইরান তার ভালো সম্পর্ক রয়েছে। তো যাই হোক, এই একটা অবস্থা, এই অবস্থার মধ্যে ইরানিদের মনোবল একদম ভেঙে পড়েছে বলে আমি মনে করি। কিন্তু ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ উজমা খমেনি তিনি বলেছেন যে যদিও রাষ্ট্রপতি নিহত হয় তথাপিও আমাদের যে ওই যে যা নীতি আছে এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো অপরিবর্তিত থাকবে, এগুলো কোনো পরিবর্তন আসবে না। যা হোক, এবারে আমি একটু চলে যাব পাকিস্তানের দিকে। পাকিস্তানে কিছু খবর আমার কাছে আছে, আমি বেশ কয়েকদিন থেকে পাকিস্তানের খবর দিচ্ছি না। সো আমার ভিউয়ার্সরা মোটামুটি একটু কনসার্ন এবং আমাকে অনেকেই এই ব্যাপারে রিকোয়েস্ট করেছে যে আসলে পাকিস্তানের ইমরান খানের ব্যাপারে জানতে চাই। তো আমি ইমরান খানের ব্যাপারে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে গতকালকে আরও দুটি মামলায় ইমরান খানকে 9 মের যে মামলা রয়েছে, 9 মের হামলা এবং এই যে 9 মের যে একটা সেনাবাহিনী এবং সরকার একটা নাটক সাজিয়েছিল, সেই নাটকের প্রেক্ষিতে ইমরান খানের সাজা জন্য বেশ কয়েকটি মামলা করা হয়েছিল। কিন্তু গতকালকে দুটি মামলা ইমরান খানকে খালাস প্রদান করা হয়, অর্থাৎ এই মামলা দুটো খারিজ হয়ে যায় এবং ইমরান খানকে এই মামলা থেকে অব্যাহতি প্রদান করা হয়ে থাকে। কারণ যারা বাদী বিবাদী ছিল এবং যারা সাক্ষী ছিল কেউই ইমরান খানের বিরুদ্ধে সাক্ষী দিতে আসেনি। তো এই মামলাটা এমনিতেই এভাবে খারিজ হয়ে যায়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে গতকালকে ইসলামাবাদ হাইকোর্টে আরেকটি মামলার রিমার্কস হয়েছিল। সেই রিমার্কস বলা হয়েছে যে ইসলামাবাদ আপনারা জানেন যে পাকিস্তানের রাজধানী এবং পৃথিবীর দ্বিতীয় সুন্দরতম রাজধানী। তো এই ইসলামাবাদের সংসদীয় আসন আছে 3টি। এই 3টি আসনে ইমরান খানের দল পিটিআই 3টিতেই জয়লাভ করে, কিন্তু পরবর্তীতে কারচুপির মাধ্যমে তাদেরকে হারিয়ে দেওয়া হয়। তো এখন হাইকোর্ট বলছে, ইসলামাবাদ হাইকোর্ট বলছে যে ওই নির্বাচনে অংশগ্রহণকারী যতগুলো প্রার্থী আছে বা ওই আসনগুলোতে যতগুলো প্রার্থী আছে সবাইকে ডাকা হয়েছে এবং প্রিজাইডিং অফিসার সহ সবাইকে ডাকা হয়েছে, তারা আসবে এবং তাদের ফর্ম 45 নিয়ে আসবে। অর্থাৎ সবারটা একসঙ্গে চেক করে দেখা হবে যে আসলে কোনটা আসল ফর্ম 45 এবং প্রয়োজনে সেটা ফরেন্সিক করা হবে বলেও তিনি জানান। তো এই ঘটনার পরে পিটিআইয়ের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। পিটিআই বলছে যে আমাদের এই দাবি মেনে নেওয়ার ফলে এখন আমরা অনেকগুলো আসন ফেরত পাবো এবং সরকার তার ক্ষমতা হারাবে, এই ধরনের কথাবার্তা পিটিআই পক্ষ থেকে বলা হচ্ছে এবং পিটিআই এই ব্যাপারে খুবই কনফিডেন্ট। তো এই যে সিদ্ধান্তটা চলে আসলে মোটামুটি সারা পাকিস্তানের সব ফর্ম 45-এর ব্যাপারে একটা দৃষ্টান্ত স্থাপিত হবে এবং ইমরান খানের যতগুলো পিটিআই বলছে যে 80টির মতো আসন, 80টি বা 84টি আসন তাদের ছিনিয়ে নেওয়া হয়েছে। এই ছিনিয়ে নেওয়া 84টি আসনের ফিরে পাওয়ার প্রক্রিয়া কিন্তু সফলতা অর্জন করবে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা জানেন যে খাইবার পাখতুনখাওয়ার যে মুখ্যমন্ত্রী আছে আলী আমিন মোহাম্মদ গান্ডাপুর, তিনি কিন্তু কেন্দ্রীয় সরকারের অনেকগুলো বিষয়ের উপর প্রোটেস্ট করেছেন এবং কেন্দ্রীয় সরকারকে আলটিমেটাম দিয়েছেন। এরই প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারও ভাবছে যে সেখানে গভর্নর রাজ বা গভর্নর শাসন প্রদান করা হবে বা দেওয়া হবে, এই ধরনের কথাবার্তা চলছে। তো দেখা যাক, অবস্থা মোটেও ভালো নয়। পিটিআই এত জুলুম নির্যাতন হামলা মামলার পরেও কিন্তু তাদের অধিকার ছেড়ে দিচ্ছে না এবং তাদের অধিকার নিয়ে তারা কোনো আপোষ করছে না। তো তাদের যে নেতা রয়েছে ইমরান খান, তিনিও জেলের মধ্যে একদম মানে একটা কথার মধ্যেই বসে আছেন যে তিনি কোনো ডিল করবেন না। এমতো অবস্থায় পুরা দেশ এখন চাপে পড়ে গেছে, পুরা যে শাসন যন্ত্র যে রয়েছে তারা চাপে পড়ে গেছে যে এভাবে তো আসলে কোনো কিছু সম্ভব হচ্ছে না। ফলে ইমরান খানকে টুডে অর টুমরো কিন্তু বাইরে বের করতেই হবে এবং তার ক্ষমতা তাকে ফিরিয়ে দিতেই হবে। যা হোক, এই ঘটনা তো আছেই। এবার আমরা একটু চলে যাবো ওই যে জায়ের দিকে। সেখানে যে দখলদার বাহিনী রয়েছে তাদের সৈন্যরা ব্যাপক হারে পালিয়ে যাচ্ছে এবং তারা যুদ্ধে অনীহা প্রকাশ করছে। পক্ষান্তরে হামাস নতুন উদ্যমে কিন্তু তাদের হামলাগুলো চালিয়ে যাচ্ছে। ফলে দেখা যাচ্ছে যে প্রত্যেক দিন যতদিন গড়াচ্ছে প্রত্যেক দিনের
গড়ানোর ফল দেখা যাচ্ছে যে ওই যে মাছ শক্তিশালী হচ্ছে এবং কোণঠাসা হয়ে পড়ছে দখলদার বাহিনী। এরই প্রেক্ষিতে দখলদারদের সাবেক যে সেনা একটি গুপ্তচর সংস্থা আছে বা গুপ্তচর এজেন্সি আছে বা গোয়েন্দা এজেন্সি আমরা বলতে পারি, গোয়েন্দা এজেন্সি আছে, তার নাম হচ্ছে মোসাদ। এই মোসাদের সাবেক প্রধান বলেছেন যে আমাদের পরাজয় হয়ে গেছে, আমরা স্বীকার করি আর না করি এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আমরা সেখানে একটা অপ্রয়োজনীয় যুদ্ধ চালাচ্ছি এবং অপ্রয়োজনীয় যুদ্ধের ফলে আমাদের প্রত্যেক দিন সেনাদেরকে হারাতে হচ্ছে। পাশাপাশি শুধু সেনাই নয়, পাশাপাশি আমাদের অর্থনীতি একদম ধসে পড়েছে এবং শুধুমাত্র প্রধানমন্ত্রী তার যে নিজস্ব স্বার্থ আছে, এই স্বার্থের কারণেই তিনি যুদ্ধবিরতিতে রাজি হচ্ছেন না এবং যুদ্ধ দীর্ঘমেয়াদী চালিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছেন। তো এই স্বীকারোক্তির ফলে কিন্তু যে দখলদার দেশটি আছে সেই দখলদার দেশটির জনগণ আরও ফুঁসে উঠেছে এবং বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে এবং বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে, জলকামান, টিয়ার শেল ইত্যাদি নিক্ষেপ করা হয়েছে এবং সে তার দেশের মধ্যে এখন বড় বিপদের মুখে রয়েছে। যে কোনো সময় বলা হচ্ছে যে এর ক্ষমতা থেকে তাকে সরানো হতে পারে। এর পাশাপাশি আন্তর্জাতিক আদালতে একটি প্রস্তাব দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে ওই যে মাস এর যে প্রধান রয়েছে, ব্যুরো শাখার প্রধান সামিউল্লাহ সিনওয়ারি এবং দখলদারদের প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট, আমি আসলে নামটা বলতে পারবো না, এবং তাদের যে সেনাপ্রধান রয়েছে তারা বলেছে যে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির একটা সুপারিশ করা হয়েছে। তো উভয় পক্ষ এই গ্রেপ্তারি পরোয়ানাকে চ্যালেঞ্জ করেছে বা তারা মানবে না বলে জানিয়েছে। যা হোক, যদি এই নিষেধাজ্ঞা চলে আসে বা এই গ্রেপ্তারি পরোয়ানা চলে আসে তাহলে কিন্তু দখলদার দেশের প্রধানমন্ত্রীর কপালে দুঃখ আছে বলে আমরা জানতে পারি বা বিভিন্ন সংবাদ মাধ্যম এভাবেই তাদের রিপোর্টগুলো করছে। এখন আমরা একটু চলে যাব আমেরিকার দিকে। আমেরিকায় আপনারা জানেন নভেম্বরে প্রেসিডেন্ট ইলেকশন এবং সেই ইলেকশনে কিন্তু যতই দিন গড়াচ্ছে ততই মানে দুইজন প্রার্থী যারা লিড করছে সেই দুইজন প্রার্থীর মধ্যে তর্ক বা বিতর্ক বা সামনাসামনি হওয়ার যে একটা রীতি আমেরিকায় রয়েছে সেই সময় চলে আসতেছে। এর আগে কিন্তু দুই প্রার্থী কথার যুদ্ধে লিপ্ত হয়েছে এবং আপনারা জানেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি বর্তমান যে প্রেসিডেন্ট আছে জো বাইডেন, তার মানসিক ভারসাম্য নিয়ে কথাবার্তা বলেছেন। পক্ষান্তরে জো বাইডেনও ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন এবং দুজনের মধ্যেই কথার লড়াই শুরু হয়ে গেছে। এরই মধ্যে ইউরোপের বেশ কয়েকটি দেশ কিন্তু আমাদের পবিত্র ভূমিকে স্বীকৃতি দেওয়ার খুব কাছাকাছি চলে আসছে। বলা হচ্ছে যে 22 বা 23 তারিখের মধ্যে এই স্বীকৃতি চলে আসবে। এই স্বীকৃতি চলে আসলে কিন্তু আমাদের যে পবিত্র ভূমি আছে তাদের জন্য বড় একটা অর্জন হবে। তারা যে এতদিনের সংগ্রামের ফলে বিভিন্ন দেশ তাদের স্বীকৃতি দিচ্ছে এবং এটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে যে জাতিসংঘে অবশ্যই একদিন আমাদের যে পবিত্র ভূমি আছে সেটা অবশ্যই কিন্তু একদিন স্বাধীনতা লাভ করবে এবং স্বাধীনতার পথে ধীরে ধীরে এক পা করে দেশটি এগিয়ে যাচ্ছে। পক্ষান্তরে যে দখলদার দেশটির যে নাগরিকরা আছে যারা প্রোটেস্ট করছে বা আন্দোলন করছে, তারা বলছে যে এই রাষ্ট্র ভেঙে দিতে হবে এবং এর পরিবর্তে স্টেট অফ গ্যালিলি নামের একটি রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে চায়। এটি তাদের ধর্মগ্রন্থে উল্লেখিত আছে স্টেট অফ গ্যালিলি নামে। তো সেই এখন বর্তমান যে রাষ্ট্র রয়েছে দখলদার রাষ্ট্রটি, এই রাষ্ট্রটি তারা ভেঙে দিতে চায় এবং স্টেট অফ গ্যালিলি নামে আরেকটি রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে চায়। যা হোক, এই অবস্থায় আপনারা জানেন যে গতকালকেও দখলদারদের একটি জাহাজে ইয়েমেনের হাউসি বিদ্রোহীরা হামলা চালিয়েছে এবং এটি ছিল একটি তেল ট্যাঙ্কার। এই তেল ট্যাঙ্কারটির আমি যখন ভিডিওটা দেখি যে মাঝ বরাবর মর্টার শেল নিক্ষেপ করা হয়েছে
তো এই মর্টার শেলের কারণে সেটাতে ব্যাপক আগুন ধরে গেছে। আমরা ইন্টারনেটে বিভিন্ন যে নিউজ চ্যানেলগুলো আছে তাদের নিউজে দেখতে পেরেছি। তো এই আগুন ধরে যাওয়ার প্রেক্ষিতে কিন্তু সেটা জাহাজে ডুবে যায়। পরবর্তীতে আমেরিকান যুদ্ধ জাহাজ এসে সেটাকে উদ্ধার করতে যায়, কিন্তু ততক্ষণে জাহাজটির অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে বলে আমরা দেখতে পেরেছি এই ভিডিওগুলোতে। যা হোক, এবারে আমরা একটু চলে আসবো রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের প্রতিশ্রুত অর্থ এবং অস্ত্র আসার মাঝেই কিন্তু রাশিয়ান বাহিনীর মোকাবেলা করতে পারছে না কিয়েভ সেনারা বরাবরই তাদের অঞ্চলগুলো নতুন করে হারাচ্ছে এবং রাশিয়া দুর্দান্ত প্রতাপ নিয়ে এগিয়ে যাচ্ছে। বলা হচ্ছে যে এখন যে যুদ্ধ চলছে এই যুদ্ধে কিয়েভের সেনারা বা ইউক্রেনের সেনারা অনেক বেশি ক্লান্ত এবং শ্রান্ত হয়ে পড়েছেন। পক্ষান্তরে রাশিয়ার সেনারা প্রবল অস্ত্রশস্ত্র নিয়ে কিন্তু তাদের উপর আক্রমণ করছে এবং প্রতিদিনই লুহানেস্ক, দোনেস্ক সহ যে অঞ্চলগুলো আছে এগুলো ছোট ছোট করে অঞ্চলগুলো তারা দখল করছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো আজকের যে ব্রেকিং নিউজগুলো আমার কাছে ছিল এগুলো মোটামুটি আরও অনেক বেশি ছিল, কিন্তু সময় সংক্ষেপের কারণে আমি আর বেশি আলোচনা করতে পারলাম না। ইনশাআল্লাহ আগামীকালকে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।